নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সৃষ্টির জন্য এগ টোস্ট করে দিচ্ছি। তো এটা আজকে ওকে টিফিনে দিয়ে দিব, মানে গতকালকেও টিফিনে দিয়েছিলাম, তো দেখলাম যে খেয়েছে। তো এক একটা পাউরুটি, মানে আটার পাউরুটি একটু বড় সাইজের হয়, তো 4 পিস করে এরকম টোস্ট করে দিয়েছিলাম। তো বলল যে 3টে খেয়েছি, একটা খেতে খুব কষ্ট হয়েছে। তবু যে খেয়েছে এটাই ভালো, কারণ নতুন জিনিসও একদম খেতে চায় না। তো ভাবলাম আজকেও ওই জিনিসটাই করে দিই টিফিনে, আগামী দিন না হয় আবার অন্য কিছু করে দেওয়া যাবে। কারণ বাচ্চা কাচ্চারা এগুলো যদি একটু আধটু না খায় না, তখন মায়েদের খুব ঝামেলা হয় যে কী দেবো কী টিফিন বানিয়ে দেবো, এই ভাবনা চিন্তাতেই কেটে যায়। তো এখন আমি টোস্ট করছি, তার মানে আমার সকালের রান্নাবান্না হয়ে গেছে। আর ওদিকে সৃষ্টি খাচ্ছিল, এই ফাঁকে আমি এটা করছিলাম। আর সকালবেলা ও নিজের হাতেই মাঝে মাঝে খেতে চায়, কারণ আমি যদি খাইয়ে দিই তাহলে স্কুলে যাওয়ার টেনশনের জিনিসটা এখনও ওর কাজ করে। ওই জন্য আমি খাইয়ে দিলে ওর মানে একটু মনে হয় যে বেশি বেশি দিচ্ছে, মুখে বমি বমি পায়। এমনিতে কিছু না, ওর থেকে মানে অন্য সময় স্কুল থেকে আসার পরে যখন ওর খিদে পায় তখন কিন্তু খেয়ে নেয়, কিন্তু স্কুল যাওয়ার আগে ওই টেনশনের কারণেই ও খেতে চায় না। ওই জন্য নিজে হাতে খুব অল্প একটু আধটু খাবে, আর এইটুকু টিফিন ও স্কুলে খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কাজকর্ম তো যেটা বললাম যে অলরেডি শুরু হয়ে গেছে, সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করার জন্যই এলাম। ভগবানের, মানে ঈশ্বরের একটা অদ্ভুত কারসাজি আছে বলে আমি মনে করি। কারসাজি বলবো, কারণ দেখেছি যে যত সইতে পারে ঈশ্বর তাকে তত বেশি সওয়ান, মানে তাকে আরও সিচুয়েশন এমন এমন তৈরি করে দেন যাতে সব কিছু তাকে সহ্য করতে হয়, এরকম ব্যাপার। তার কারণ হচ্ছে একসময় আমার ধৈর্য ছিল না সেরকম। তো তারপরে যখন মা হলাম, সৃষ্টি এলো, ছোট বাচ্চা মানুষ করা একা একা, তখন মনে হলো যে না, এখন অনেকটাই ধৈর্যশীল হয়েছি। বাচ্চার কান্নাকাটি, খাওয়ানো দাওয়ানো সব কিছু একা হাতে সামলানো, মাথা ঠান্ডা না করে চললে হয় না। তো তখন মনে হতো যে না, অনেক ধৈর্যশীল হয়েছি। তারপরে এই যে একটা বাচ্চার, শুধু আমার মেয়ের বলে না, যে কোনো বাচ্চার একেক রকম প্রবলেম থাকে। স্কুলে যাওয়া নিয়ে প্রবলেম, নানা রকম সমস্যা, অসুস্থতার কারণে সমস্যা, খাওয়া-দাওয়া নানা রকম সমস্যা থাকে। তো সবকিছুকে মানিয়ে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে চলা বা বাচ্চাদেরকে কেয়ার করা, সবকিছুর মধ্যে না ভীষণ ধৈর্যের দরকার। নিজের ঘুমের অভাব, পরিশ্রম, সারাদিন পর যখন ঘুম পায় তখনও ঘুম হয় না। তো সবকিছু মিলিয়ে এই মাদারহুড, মাতৃত্বকালীন সময়টা কিন্তু খুব কঠিন। তারপরে এখন যখন মেয়ে বড় হয়েছে, সব বুঝতে শিখেছে, নিজে হাতে এখন খাওয়াও শিখছে, তখন ভেবেছি যে আম সত্যি এখন অনেকটা চেঞ্জেস এসছে। অনেকটা মানে ধৈর্যের ফল হয়তো পাচ্ছি। কিন্তু বিষয়টা কিন্তু একদমই সত্যি না। ধৈর্যের ফল বলে কিছু হয় না। যত আপনি ধৈর্যশীল হবেন, ঈশ্বর আপনাকে আরও তত বেশি পরীক্ষা করবে যে দেখি এর কতটা ধৈর্য আছে। মানে সবসময় এক স্টেপ এগিয়ে এগিয়ে ওপর দিকে উঠতে হয়। ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তবে আমার মেয়ে একদিক থেকে খুব ভালো। ও আমাকে কোনো রকম বিরক্ত করে না। কোনো কিছুর জন্যই বিরক্ত করে না এবং বোঝে। আর এইটুকু বয়সেই আমাকে বোঝে যে কী করলে মায়ের রাগ উঠবে বা কীভাবে মা শান্ত থাকবে, সেইভাবেই থাকি। তো এরকমভাবে বুঝে শুনেই ও চলে। আর বাচ্চা-কাচ্চা তো একটু দুষ্টুমি করবেই। কিন্তু আমি যদি ওকে কখনো বকে ফেলি, ও খুব মন খারাপ করে। মানে একটু ধমক দিলেই মন খারাপ করে। হয়তো পড়াতে বসিয়ে বারবার বোঝাচ্ছি, বুঝছে না, তখন একটু বকা দিলাম। মানে কাঁদো কাঁদো ভাব হয়, কিন্তু কান্না করে না। আর মনে করে যে কান্না করলে মা বুঝি বকবে, আরো বেশি বকবে। তো তখন আমি ওকে বোঝাই, দেখো আমার মানে বারবার বলতে বলতে কখনো রাগ উঠে যায়, তার মানে এই না যে আমি তোমাকে বকছি বা তোমার উপর খুব রেগে গেছি, সেরকম কিছু না। মায়েরা একটু আধটু বকা দেয়। তো এরকম আমি বোঝাই ওকে যে একটু আধটু বকা খেলে ওটা কোনো ব্যাপার না, ওটা সব মায়েরাই বাচ্চাদেরকে বকাঝকা দেয়। তো মনে হয়েছিল যে এই মাদারহুড পিরিয়ডটা সবথেকে বেশি ধৈর্যের পরীক্ষা দেওয়ার সময়। কিন্তু এটা একদিক থেকে ঠিক, কিন্তু তার থেকেও বেশি ধৈর্যর পরীক্ষা দিতে হয় যে সংসার জীবনের মধ্যে থেকে। সংসার জীবনের মধ্যে থেকে প্রচুর, প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হয়। মনে হয় যে না, এখানেই মানে এর থেকে বেশি আর কি ধৈর্য ধরবো, অনেক ধৈর্য ধরেছি। কিন্তু তার কোনো শেষ নেই। প্রতিদিন প্রত্যেকটা স্টেপে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। এই হচ্ছে সংসারের নিয়ম। তো এই যে সৃষ্টিকে এখানে স্কুলের জন্য রেডি করে দিলাম। ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিলাম, আর ওর স্কুল ব্যাগের মধ্যেও আমি একটু লিপ বাম রাখি। এখন শুষ্ক দিন, তো যদি আ স্কুল টাইমে একটু লিপ বাম দিতে
ইচ্ছে হয় দেবে, কিন্তু ওর খুব একটা দরকার হয় না। কিন্তু আমার আবার ভ্যাসলিন বা লিপ বামের খুব দরকার হয়। ওইজন্য যেখানেই আমি যাই আমার ব্যাগে সবসময় থাকেই। আমি তো তবুও এখানে একটা ছোট্ট পরিবারের মধ্যে থাকি। মানে বড় পরিবার আছে কিন্তু সবাই যেহেতু গ্রামের বাড়িতে থাকে, এখানে তো একসঙ্গে সবাই থাকা হয় না। তো ওইজন্য আমাকে না হয় বলার মানুষ কম, সেক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দেওয়ার এখতিয়ারটাও একটু কমই আছে। কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সেক্ষেত্রে হয় কি নানা রকম মানুষের নানা রকম কথাবার্তা সবকিছু এক কান দিয়ে শুনে বা সবকিছু হজম করে চলতে হয়। সবসময় মুখ ফুটে অনেক কিছু বলাও যায় না। কারণ বললে নানা রকমের তখন পরিস্থিতি তৈরি হয়। তো ওইজন্য তাদেরও ভীষণ ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তো আমি একা থাকি বলে যে আমাকে দিতে হয় না সেরকমটাও কিছু না। আমি একা থাকলে কি হবে, ওই একা থাকলেও মনে হয় যে ১০০ জনের বোঝা আমার উপর চেপে আছে এরকমটাই মনে হয়। সৃষ্টিকে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম, ওর ভ্যান এসছিল। তারপরে এই যে সিঁড়ির নিচে আমাদের যে ইনভার্টারটা থাকে, এটা অনেকদিন থেকেই ভাবছি যে ধুলো পড়েছে, ভালো করে ঝেড়ে একটু ঢেকে রাখবো একটা কাপড় দিয়ে। কিন্তু করাই হচ্ছে না। মানে এই কাজ ওই কাজ করে আর এই সমস্ত কাজ ভাবি করব কিন্তু করা হয় না। আর এই যে ফুল গাছটা দেখছেন এগুলো হচ্ছে সেই যে পুষ্প প্রদর্শনীতে দেওয়া হয়েছিল। তো ৪ টে গাছ ছাদে নিয়ে নেওয়া হয়েছে। তো এই গাছটাই নেওয়া হয়নি। আর এই দেখুন আমার আবার এখানে এই যে কাজ করতে কর্নারে মেশিনের কর্নারে লেগে আঙুলটা ছুলে গেল। আর উপরের যে ছোট্ট মেশিনটা এটা এত হেভি, আমার মানে ওঠাতে খুবই অসুবিধা হচ্ছিল। এতটা হেভি আমি ভাবিনি। আর অনেকটাই ধুলো পড়েছে। এটা ভালো করে এখন ঝেড়ে একদম একটা পুরোনো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। তাহলে মেশিনটা ভালো থাকবে। মেশিনের ভেতরে ধুলো ঢুকে গেলে তখন কিন্তু আবার মেশিন নষ্ট হয়ে যাবে। কাজ করতে গিয়ে একটা না একটা কিছু হয়। এই যে হাতের মধ্যে লাগলো, তারপরে তো এটা জ্বালা করবে। রান্নার করার সময় ঝাল গেলে বা খাওয়ার সময় তখন আবার এইটা খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, এরকম হতেই থাকে। কোথাও না কোথাও ছুলতে থাকে। তারপরে মাছ ভাজার সময় তেল ফুটতে থাকে। গায়ে, হাতে তো আছেই, সেই সঙ্গে মুখে, গলায়, নাকে, চোখের কোণায় সমস্ত জায়গায় তেল ফুটতে থাকে। আর আমাদের যেহেতু বোয়াল, পাবদা, ট্যাংরা এগুলো খাওয়া হয় বেশি আর এই সমস্ত মাছে কিন্তু খুব তেল ফোটে। তো এই যে দেখুন পুরোনো কাপড়-চোপড় যা আমি পেয়েছি ঘরে মানে এক্সট্রা যেগুলো থাকে, তো সেগুলো নিয়ে এসে এই যে এটা ঢেকে দিলাম। কন্টিনিউ কয়েকদিন খুব ঝোড়ো হাওয়া মতন ছিল আমাদের এখানে। ওইজন্য রোদ উঠলেও ঠান্ডাটা খুব পড়েছে। আবার গতকালকে বেশ ভালো রোদ ছিল। আর আজকে একদমই বাজে ওয়েদার, মানে আম একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, একদম অপোজিট। মানে কালকে এরকম আজকে আবার অন্যরকম। ওয়েদারের যে কি পরিস্থিতি বোঝা মুশকিল। আর এই যে এখানে জামাকাপড় যেগুলো একটু এদিক ওদিক পড়েছিল, সৃষ্টি চেঞ্জ করে গেছে তো সেগুলো রেখে দিলাম। আর হারমোনিয়ামটাও আমি এখন আজকে বেডরুমে নিয়ে যাচ্ছি, কারণ আজকে দুপুরবেলায় একটু গান করার ইচ্ছে আছে। মানে কাজকর্ম সেরে স্নান পুজো সেরে যদি সময় পাই তাহলে একটু বসে রেয়াজ করব। যদিও সময় হয়ে ওঠে না, কারণ আমার এইগুলো ঘরের কাজ করে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করতে সৃষ্টি আসার সময় হয়ে যায়। তো ওই জন্য হয়ে ওঠে না। তো তবুও রাখলাম, যদি একটু সময় পাই করব। আর কাজ কি আর একটা? এই ঘর ওই ঘর করতেই অনেক সময় চলে যায়। আর ক্লিনিং ডাস্টিং তো আমি ওয়েদার বুঝে করি। যেদিন দেখি যে ওয়েদারটা ভালো আছে, রোদ ঝলমলে, সেদিন বেশ ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি। কিন্তু যেদিন আবার একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার থাকে, ঠান্ডা বোধ হয়, সেই দিন আর করি না। কারণ বেশি ওইদিন কাচাকাচি করলেও আমার আবার সর্দির ধাত আছে। ঠান্ডার মধ্যে এমনিতেই ঠান্ডা লেগে যাবে। সৃষ্টি স্কুল থেকে আসার পরে ছাদে এসছি, মানে ওকে খাইয়ে-দাইয়ে ছাদে এসছি। তো ওই যে মেলা থেকে এই জিনিসটা কিনেছে, বাবল যেগুলো ফোলায়। তো এগুলো তো বাচ্চারা কিনতেই থাকে মেলায় গেলে। আর এখানে নিজেই জল ঢেলে নিয়েছে। জল ঢেলে এই যে এরকম ফেনাগুলো দিয়ে বল তৈরি করছে। তো এদিকে ও খেলছে আর আমার আজকে স্নান করতে একটু বেলা চলে গেছিল। তো ওইজন্য আমি ছাদে এসেছি, যদিও রোদ নেই, দেখতেই পাচ্ছেন একটুও রোদ ওঠেনি। কিন্তু তবু ছাদে এসেছি একটু চুল-টুল যাতে শুকায়। আর কাপড়-চোপড় কাচবো না বললে কি হয়, কিছু তো একদম থাকেই। সৃষ্টির জ্যাকেটটা কেচে দিয়েছি। মানে সকালে তো বুঝতে পারিনি যে এরকম ওয়েদার থাকবে। তো এই জ্যাকেট শুকোতে অনেকদিন সময় লেগে যাবে, একদম জল চিপচিপ করছে।
আর আজকের ছোট্ট ভিডিওতে আমার অল্প স্বল্প কাজকর্ম শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তবু যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন। সেই সঙ্গে যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার অন্যান্য ভিডিওগুলোও দেখুন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা কমেন্ট করেন আমার দিদি ভাইরা, আমার ওয়েল উইশার্স, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইখানে এই যে একটা টুল পাতা আছে, আর এখানেই আমি বসে কিছুক্ষণ সময় কাটাবো। আর ভিডিওটাও শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।